আচ্ছা, কি ব্যাপার হঠাৎ করে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আজকে কোশ্চিন নাম্বার 7 পড়বো। হ্যাঁ, আপনারা করবেন। আমি 7টা আগে শেষ করি। 7-এর পরে তখন দরকার হলে আবার দুই একটা করে দিব নে। হুম, তো বিষয়টা হচ্ছে কারোর জন্য আর ওয়েট করতে পারবো না। হ্যাঁ, আমি আমার টাইমে জয়েন করেছি। যার অলসতা আছে সে ধরা খাবে, আমার কিছু করার নেই। আচ্ছা, দেখেন। কথা দিতে পারবো আমি কেন? জি, বলেন। আচ্ছা, ঘটনা হলো আমরা কোশ্চেন নাম্বার 7 করব। আপনারা এক থেকে শুরু করে সবগুলো করবেন। যেখানে যেখানে প্রবলেম হয় আমাকে নক করেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব না ইনশাআল্লাহ। ছবি দিয়ে দিব আমি। প্র্যাকটিস করেন, তাহলে না করেন তাহলে আমার আর বলার কিছু নাই। যেটা আটকে যাবেন তাহলে লাভ নাই, যে যেটা আটকে যাবেন তাকে সেটা দিব। হ্যাঁ, আচ্ছা, এখন দেখ প্রথমেই আছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল কোশ্চিন নাম্বার 7-এ। আচ্ছা, তার আগে দেখেন এখানে অ্যাডজাস্টমেন্ট আছে। এর আগে 1 নম্বর যে কোশ্চিনটা করেছিলাম কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না। ঠিক আছে, তো অ্যাডজাস্টমেন্টটা এখান থেকে শুরু। অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, দেখেন প্রথমে অ্যাডজাস্ট, সেটা আমরা ভিতরে দাগ দিয়ে নিব ওই ফাইনাল অ্যাকাউন্টের মতো। ঠিক আছে, তাহলে আমাদের আছে ল্যান্ড এন্ড বিল্ডিং পারচেজ ডিউরিং দ্য ইয়ার 30,000। তাহলে ল্যান্ড এন্ড বিল্ডিং এ সবার আগে একটা দাগ দিব। আচ্ছা, তারপরে বলছে ডেপ্রিসিয়েশন চার্জ 1 প্লান্ট, তাহলে প্লান্টে একটা দাগ দিব। আবার বলছে প্লান্ট কস্টিং 20,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 5,000, ওয়াজ সোল্ড ডিউরিং দ্য ইয়ার ফর 12,000। আচ্ছা, তাহলে এই যে এই দুইটাতে আমি টিক চিহ্ন মেরে দিলাম, মানে এই দুইটা এন্ট্রি সবার পরে আমরা করব। আচ্ছা, এখন সবার আগে দেখেন কি আছে আমার। সবার আগে আছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 2011 হলো আমার প্রিভিয়াস ইয়ার, 2012 হলো আমার কারেন্ট ইয়ার। আচ্ছা, 2011 হলো প্রিভিয়াস ইয়ার, 2012 হলো কারেন্ট ইয়ার। আচ্ছা, ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমার, ইকুইটি শেয়ার ক্যাপিটাল হচ্ছে 1,00,000 টাকা, তাহলে 12 সালে যে হয়েছে 2,00,000 টাকা। তার মানে কি, মানে আমি ইস্যু অফ শেয়ার করেছি কত 10,000 টাকা, তাহলে এই শেয়ারের পার্টটা কোথায় যায়? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে যায়। তাহলে ইস্যু অফ ইকুইটি শেয়ার কত? 50,000 প্লাস হবে। যে দেখেন আমাদের 1 2 3 4 জন মাত্র, হ্যাঁ, 10 জন থেকে 10 না 11 জন ছিল, এখন মাত্র 4 জনে পৌঁছাইছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো ইস্যু অফ ইকুইটি শেয়ার আমাদের হলো 50,000। এবার আমরা 2 নম্বরে যাব। বলছে 12% প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল কত? প্রথমে প্রিভিয়াস ইয়ারে ছিল 75,000, এখন 12 সালে হয়ে গেছে 50,000, তার মানে কমে গেছে। তো কমে যাওয়ার কারণ কি? রিডেমশন হয়েছে। তাহলে আমরা লিখবো রিডেমশন অফ 12% প্রিফারেন্স শেয়ার। তাহলে কত? 25,000। তাহলে 25,000 টাকা রিডেমশন মানে অবমুক্তকরণ। অবমুক্ত করতে গেলে কাস্টমারের কাছ থেকে কিনে আনতে হয়, আনতে গেলে আমার টাকা চলে যায়, এই জন্য 25,000 টাকা মাইনাস। ঠিক আছে, জেনারেল রিজার্ভ আছে 20,000 আর 35,000, প্রফিট লস আছে 15,000 আর 24,000। তাহলে এই জেনারেল রিজার্ভ এবং প্রফিট লস এবং প্রভিশন ফর ট্যাক্স, এগুলো থেকে আমরা কি করব? এগুলো থেকে আমরা নেট ইনকাম বের করব। সেটার ওয়ার্কিংটা কিরকম হয় আমি একটু দেখাই দিই। দেখেন, ওয়ার্কিং ওয়ান লিখবো, ডিফারেন্স ইন প্রফিট লস অ্যাকাউন্ট কত? 9,000 টাকা। আচ্ছা, এখন প্রফিট লসের মধ্যে ডিফারেন্স প্রথমে ছিল 15,000, পরে হয়েছে 24,000, ডিফারেন্স হচ্ছে 9,000 টাকা। তারপরে বলছে জেনারেল রিজার্ভ, তাহলে ছিল 20,000 হয়েছে 35,000, তাহলে ইনক্রিজ ইন জেনারেল রিজার্ভ কত? 15,000, এটা যোগ হবে। আর আরেকটা জিনিস যোগ হবে, প্রভিশন ফর ট্যাক্স। প্রভিশন ফর ট্যাক্স কত যোগ হবে? এটা হলো 10,000 আছে আর 15,000 আছে, তাহলে কারেন্ট ইয়ার একটা যোগ হবে 15,000। তাহলে টোটাল কত হচ্ছে আমার? 39,000। এখান থেকে ট্যাক্স পেড বিয়োগ হবে। ট্যাক্স পেড মানে কি? আগের বছরের ট্যাক্সটা আমরা পরিশোধ করি, যেটা হলো 10,000। মানে 11 সালের ট্যাক্স 10,000, এটা আমরা পরিশোধ করি 12 সালে।
তাহলে ট্যাক্স পেড 10,000 বিয়োগ করব, করলে আমি পাচ্ছি কত, 39 বিয়োগ 10, 29,000 টাকা। এটা হচ্ছে আমার নেট ইনকাম। এটা আমার কি নেট ইনকাম, কত, 29,000 টাকা। তাহলে এইখানে আমরা দেখেন লিখে দিব নেট প্রফিট বা নেট ইনকাম 29,000 টাকা। ঠিক আছে, এই যে কেটে উপরে লিখেছি 29,000 টাকা। তারপরে এইবার দেখেন আরেকটা জিনিস আছে, ক্রেডিটর্স। ক্রেডিটর্স হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, ছিল 27,500 হয়েছে 35,000, তার মানে ইনক্রিজ হয়েছে 7,500 টাকা। তাহলে কারেন্ট লাইবিলিটিস কোথায় যায় আমরা জানি, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, এখানে যায়। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তো এখানে যাবে ইনক্রিজ ইন ক্রেডিটর্স, কত, 7,500। ক্রেডিটর্সটা কি, ক্রেডিটর্সটা হচ্ছে আমার কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, কারেন্ট লাইবিলিটিস। তো কারেন্ট লাইবিলিটিস যদি বেড়ে যায় তাহলে ক্যাশ কি হবে, কারেন্ট লাইবিলিটিস, ক্রেডিটরটা হচ্ছে আমার কারেন্ট লাইবিলিটিস। আমি একটু লিখে দিই, ক্রেডিটরটা কি, কারেন্ট লাইবিলিটিস। লাইবিলিটিস বেড়ে গেলে ক্যাশও বেড়ে যায়, আমরা একটু আগে গোল্ডেন রুল থেকে শিখেছি, যদি লাইবিলিটিস বাড়ে তাহলে ক্যাশ বাড়ে। ঠিক আছে। আচ্ছা, এবার এরপরে আমরা কি পাবো, ক্রেডিটর শেষ, ট্যাক্সের কাজ হয়ে গেছে। এবার অ্যাসেট সাইডে প্রথমে আছে গুডউইল। গুডউইল প্রথমে ছিল 36,000, পরে হয়েছে 20,000, তার মানে গুডউইল কমে গেছে, মানে যেটাকে আমরা রাইট অফ লিখবো। গুডউইলের ক্ষেত্রে কি লিখতে হয়, রাইট অফ লিখতে হয়। তাহলে কত টাকা, 16,000 টাকা। তাইলে আমরা কি লিখবো, গুড উইল রাইট অফ, রিটার্ন অফ 16,000 টাকা। তাহলে এই যে এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট ফরের নিচে আছে গুড উইল রিটার্ন অফ 16,000 টাকা। ঠিক আছে, এটা ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসাবে বিয়োগ হয়, এই জন্য এইখানে তার বিপরীত হবে, যোগ হবে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট ফরের সময় ইনকাম স্টেটমেন্টের বিপরীতটা বসে, আমি আগের কোশ্চেনে লিখে দিয়েছি। তাহলে এখানে এটার বিপরীতটা হবে 16,000, ইনকাম স্টেটমেন্টে বিয়োগ ছিল তাই এখানে যোগ। ঠিক আছে। আচ্ছা, এটাও কথাটাও আমি লিখে দিই, ইনকাম আইএস মানে ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্টে লেস, অতএব এখানে প্লাস। ইনকাম ছিল তাই এখানে আপনারা বুঝতে পারেন, মানে ইনকাম স্টেটমেন্টের বিপরীত ইফেক্টটা এখানে হয়, গুডউইল রিটার্ন অফ। আচ্ছা, এখন আপনারা দেখেন এরপরে কি আছে। আচ্ছা, এরপরে আমাদের আছে, আচ্ছা, গুডউইল রিটার্ন অফ এর পরে, গুডউইলের পরে আমার আছে ল্যান্ড এন্ড বিল্ডিং, টিক চিহ্ন মারা আছে, মানে এটা আমরা পরে করব, এর অ্যাডজাস্টমেন্ট আছে, প্ল্যান্টেরও অ্যাডজাস্টমেন্ট আছে, এই দুইটা আমরা পরে করব। তাহলে এখন তারপরে কি আছে, তারপরে আছে ডেটর্স। আচ্ছা, ডেটর্স এর ছিল 1,20,000, হয়েছে 1,55,000, মানে ইনক্রিজ হয়েছে, কত ইনক্রিজ হয়েছে, 35,000। তাহলে ইনক্রিজ ইন ডেটর্স 35,000। আচ্ছা, এখন ইনক্রিজ ইন ডেটর্স মানে কি, এটা হলো আমার কারেন্ট অ্যাসেট, অ্যাসেট। তাহলে অ্যাসেট যদি বাড়ে ক্যাশ কমে যাবে, এটা আমরা জানি, বিপরীত সম্পর্ক, 35,000 কমে গেল। আর ওয়ার্কিং ক্যাপিটাল মানে আমরা কি জানি, আমরা জানি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস, সব হিসাবগুলো এখানেই বসবে। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে ইনক্রিজ ইন ডেটর্স হয়ে গেল -35,000। এখন এরপরে কি আছে দেখেন, এরপরে আছে হলো ক্যাশ, তারপরে আছে ব্যাংক। ক্যাশ আর ব্যাংক আমরা যোগ করে ফেলবো। দেখেন 11 সালে ক্যাশ আছে 12,500, সাথে আছে 4,000 ব্যাংক, তাহলে 12 আর 4 16,000, 16,500, 16,500, এটা হচ্ছে আমার বাজার, মানে 21,000 টাকা। তাহলে 21,000 টাকা হলো আমার ক্লোজিং ব্যালেন্স। তাহলে আমার ডিফারেন্স কত, আমার যেটা কেটে দিব, এখানে ইনক্রিজ লিখবো, নেট ইনক্রিজ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 4,500 টাকা। এই 4,500 টাকাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা,
তাহলে এটা হওয়ার পর লাস্ট একটা এন্ট্রি আছে স্টক। স্টকটা আমার কারেন্ট অ্যাসেট ছিল 5,000, হয়েছে 3,000, মানে ডিক্রিজ ইন স্টক 2,000। আচ্ছা, এটা হচ্ছে আমার এখানে আসবে, এটা কারেন্ট অ্যাসেট। ভাইয়া একটু ইন্টারাপ্ট করি ভাইয়া। আচ্ছা, জি, অ্যাসেট কমে গেলে আমার ক্যাশ বেড়ে যায়, এই জন্য এখানে 2,000 টাকা চলে আসলো। আপনি একটু সময় দেন, আমি এটা শেষ করে দিই, আচ্ছা ঠিক আছে, তারপরে আপনি ঠিক বলেন। আছে। আচ্ছা, তাহলে তাহলে দেখেন আমাদের এইখানে সবগুলো এন্ট্রি বসানো হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা যোগ করব। যোগ করে টোটাল আমি এখানে পেয়ে গেলাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কত টাকা? এটা হলো 48,500 টাকা। এটা কত? 48,500 টাকা। 48,500। আচ্ছা, তো এটা ফার্স্ট লেভেল গেল। সেকেন্ড লেভেলে আমার ও এইখানে আমার দুইটা এন্ট্রি বাকি আছে, আমরা ভুলে গেছিলাম। আচ্ছা, সেই দুইটা এন্ট্রি আগে আমরা একটু বলে নিই। দেখেন, এই দুইটা এন্ট্রি হচ্ছে আমাদের বলেছিলাম প্লান্ট এবং ল্যান্ড এন্ড বিল্ডিং। তাহলে ল্যান্ড এন্ড বিল্ডিং এর আমরা কি করব? আমরা ল্যান্ড এন্ড বিল্ডিং এর টি লেজার করব, ল্যান্ড এন্ড বিল্ডিং। আচ্ছা, এটা পিপি, এটা অ্যাসেট অ্যাকাউন্ট, তার মানে ডেবিট সাইডে ব্যালেন্স বিডি আর ক্রেডিট সাইডে ব্যালেন্স সিডি। আচ্ছা, ব্যালেন্স বিডি আর সিডি লিখবো। লিখার পর প্লান্ট অ্যাকাউন্ট ল্যান্ড এন্ড বিল্ডিং এ দেখেন 11 সালে আছে 40,000, এটা হলো আমার বিডি। আর 12 সালে আছে 60,000, এটা হলো আমার সিডি। লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন কি হবে? এখন কোশ্চিনে বলছে বি নাম্বার অ্যাডজাস্টমেন্টে ডেপ্রিসিয়েশন চার্জ অন প্লান্ট ডিউরিং দ্য ইয়ার ওয়াজ, সরি তার আগে আছে ল্যান্ড এন্ড বিল্ডিং পারচেজ ডিউরিং দ্য ইয়ার ওয়াজ 30,000, 30,000 টাকার ল্যান্ড এন্ড বিল্ডিং পারচেজ হয়েছে। তাহলে এটার জার্নাল এন্ট্রি আমাদের কি হবে? এটার জার্নাল এন্ট্রি হবে ল্যান্ড এন্ড বিল্ডিং ডেবিট টু ব্যাংক ক্রেডিট। তাহলে এইটা যদি আমি এখানে দেই ল্যান্ড এন্ড বিল্ডিং এ, তাহলে ল্যান্ড এন্ড বিল্ডিং কত অ্যামাউন্ট? 30,000, 30,000 বসবে। আর নাম কি হবে? নাম হবে বিপরীত ক্যাশ ব্যাংক পারচেস। ঠিক আছে, তাহলে 30,000 এটা আমার এখানে আসলো। আসার পরে এখন আমি 40,000 আর 30,000 যোগ করলে হয় 70,000। আর এখানে আমার যেহেতু 70,000, এই 70,000ই বসবে। ব্যালেন্স সিটি ছিল 60,000, তাহলে ব্যালেন্সিং ফিগারে কত পাচ্ছি? 10,000 টাকা। তাহলে এইটা কি? এটা হলো ডেপ্রিসিয়েশন। কারণ অ্যাসেটের ভ্যালুকে কমায়, মাইনাস মানে কি? যারা অ্যাসেটের ভ্যালু কমায়, অ্যাসেটের ভ্যালু কমায় ডেপ্রিসিয়েশন আর সেল। তাহলে এইটা হলো 10,000 টাকা হলো ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, এই হচ্ছে আমার ল্যান্ড এন্ড বিল্ডিং এর এন্ট্রি। এখান থেকে আমাদেরকে জানতে হবে ব্যালেন্স বিডি কখনো ক্যাশ ফ্লোতে যায় না, ব্যালেন্স সিডিও ক্যাশ ফ্লোতে যায় না। তাহলে যাবে কোন দুইটা? এই যে হলুদ মার্কার করা আছে, একটা যাবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর একটা যাবে পারচেস অফ ল্যান্ড এন্ড বিল্ডিং 30,000। তাহলে দেখেন আমরা এখানে করব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 10,000, এটা গেল। এর সাথে আরেকটা ডেপ্রিসিয়েশন আছে, সেটা যোগ করে দেখাবো না। আর একটা কি? পারচেস অফ ল্যান্ড এন্ড বিল্ডিং 30,000। এই যে এইখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে যাবে পারচেস অফ ল্যান্ড এন্ড বিল্ডিং 30,000। ঠিক আছে, তাহলে এটার কাজ শেষ হলো। এইবার আমরা প্লান্ট অ্যাকাউন্টে যাব। এটা আমি অঙ্কটা শেষ করি দিয়ে আপনার সাথে কথা বলছি। দেখেন প্লান্ট অ্যাকাউন্টের হিসাবটা কি? আমরা প্রথমে লিখবো বুক ভ্যালু। বুক ভ্যালু প্লান্টের কস্ট বলেছে 20,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলেছে 5,000। তাহলে 20,000 থেকে 5,000 বাদ গেলে বুক ভ্যালু হলো আমার 15,000। সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস বলেছে 12,000, 12,000 লেস করব। তাইলে লস অন সেল অফ প্লান্ট কত? 3,000। এইটার আমরা একটা হেডিং করব উপরে, যে লস ওয়ান সেল অফ প্লান্ট। আচ্ছা, এটা হলো। এইটা হওয়ার পরে, এইটুকু ওয়ার্কিং করার পরে আমরা কি করব? এইটাকে লেজারে আমরা পোস্টিং দিব। পোস্টিং কিভাবে দিব? দেখেন বলছে ডেপ্রিসিয়েশন চার্জ ওয়ান প্লান্ট ডিউরিং দ্য ইয়ার 16,000। তাহলে প্লান্ট অ্যাকাউন্টটা গেলে লিখলাম এটা অ্যাসেট অ্যাকাউন্ট। তাহলে ইডিয়াটের বিডি কত ছিল? 11 সালে 80,000, 12 সালে হলো 1,00,000। তাহলে 80,000 বসলো, এখানে হলো 1,00,000 বসলো। বসার পরে এখন তারপরে আমরা কি করব? দেখেন এই 1,00,000 এটা বসার পর বলছে ডেপ্রিসিয়েশন হয়েছে 30,000 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশনটা এখানে যাবে 30,000 টাকা, মানে সরি, ডেপ্রিসিয়েশন কত বলেছে প্লান্ট অ্যাকাউন্ট? আচ্ছা দেখি, ডেপ্রিসিয়েশন চার্জ অন প্লান্ট 16,000, এই যে 16,000 টাকা এখানে আসলো ডেপ্রিসিয়েশনের। আচ্ছা, আর কি আসবে? আর এই যে এখানে আমরা সেলিং প্রাইস আর লস অন সেল, এই দুইটা জিনিস আসবে। তাহলে ব্যাংক সেল এটা
আর লস ওয়ান সেল এটা 12,000 আর 3,000 এই পুরাটা এখানে আসবে, ঠিক আছে। তাহলে আমার কত হচ্ছে 12 আর 3 16 31, আর এদিকে 1,00,000 1,31,000, আর এখানে কত ছিল 80,000, তাহলে 1,31,000 লিখলে ব্যালেন্সিং ফিগারে এখানে কত হচ্ছে কি আসবে? বিডি কখনো আসে না, ব্যালেন্স সিডি কখনো আসে না, তাহলে আমার আসবে কি কি? আমার 1 নম্বরে আসবে পারচেস অফ প্লান্ট, কত টাকা? 51,000 টাকা, এটা ইনভেস্টিং এ আসবে। দেখেন পারচেস অফ প্লান্ট 51,000 টাকা, পারচেসটা চলে যায়। 2 নম্বরে দেখেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 16,000, এইটা ওই যে আগের ডেপ্রিসিয়েশন 10,000 তার সাথে গেল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 16 আর 10 26,000 হয়ে গেল এটা। আচ্ছা, এখন এরপরে আমার কি থাকছে? আমার থাকছে হচ্ছে আপনার ব্যাংক সেল, তাহলে লিখবো সেল অফ প্লান্ট, কত টাকা? 12,000 টাকা। এই যে এখানে দেখেন আমরা লিখবো সেল অফ প্লান্ট, হ্যাঁ, কত? 12,000। আচ্ছা, আর লাস্ট এন্ট্রিটা আমাদের কি? লস অন সেল, কত? 3,000। লস অন সেল হচ্ছে নন অপারেটিং অ্যাক্টিভিটিস, তাহলে আমরা লিখবো লস অন সেল অফ প্লান্ট 3,000 টাকা। লস অন সেল অফ প্লান্ট হলে ইনকাম স্টেটমেন্ট বিয়োগ হয়, যেহেতু ইনকাম স্টেটমেন্টে বিয়োগ, সুতরাং এখানে অ্যাডজাস্টমেন্ট পরে স্টেটমেন্টের বিপরীত ইম্প্যাক্ট বসে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হলো অবস্থা। এখন আমরা এগুলোকে যোগ করব, যোগ করলে আমরা এখানে কত পাচ্ছি? 48,000, পাঁচটাতে আমরা পাচ্ছি 25,000, তাহলে তিনটা যদি আমরা যোগ বিয়োগ, এই হচ্ছে আমাদের অবস্থা। এই ভাবে করে আসলে আমাদেরকে পড়তে হবে। আমি এটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে এটা বোঝার চেষ্টা করবেন, কোথাও কারো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করবেন। বলছিলেন আপনি আগে একটু বলেন। ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্সটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি এটা কার পাচ্ছেন না? ল্যান্ড এন্ড বিল্ডিং এর না প্লান্ট অ্যাকাউন্টের, কোনটা? ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স যেটা আছে আর কি। আমি বলছি ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স যে খুঁজে পাচ্ছেন না, কোন অ্যাকাউন্টের? ল্যান্ড এন্ড বিল্ডিং নাকি প্লান্ট অ্যাকাউন্টের, কোনটা? না না ভাইয়া, এটা না আমি বলি একদম নিচের থেকে যে স্টার্ট করি আমরা। জি ওপেনিং ব্যালেন্স অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তারপর হচ্ছে ক্লোজিং ব্যালেন্স জি অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা খুঁজে পাচ্ছি না। জি এই কোশ্চিনের অ্যাসেট সাইডের ডান দিকে, হ্যাঁ, একবারে নিচের উপরে যান, দেখেন নিচে আছে স্টক, তার উপরে ব্যাংক আছে। স্টক স্টক ব্যাংকে হ্যাঁ হ্যাঁ, ক্যাশ আছে, ক্যাশ আছে। ক্যাশ একটা আচ্ছা 12,500, 9,000। আচ্ছা, আমি বলি 11 সালে ব্যাংক হচ্ছে 4,000, পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি ভাইয়া। আচ্ছা, 11 সালের এই দুইটা একসাথে যোগ দেয় 500 আর 4,000 কত হয়? 16,500। 11 সালের। এবার আচ্ছা, এবার 12 সাল হয় এটা হচ্ছে 21,000, 21,000। এটাও 21,000, পাশে 21,000। লেখেন, এই দুইটাকে ব্র্যাকেটে করে পাশে হ্যাঁ, লেখেন। তাহলে ও 11 এটাই হবে সালে আপনার ওপেনিং ব্যালেন্স। ও আচ্ছা, বুঝতে পারছি। 11 সালে, এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ বুঝতে পারছি। জি ভাইয়া, থ্যাংক ইউ।